আসসালামু আলাইকুম, আমি জিশান। আজকে আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে অপরিচিতা ছোট গল্পটা রয়েছে এটার পর্ব 6 নিয়ে আলোচনা করব। আমি এর আগে আমার চ্যানেলে পর্ব 5 পর্যন্ত দিয়েছিলাম এবং আগের ভিডিওটা অল্প 8 মিনিট বা 7 মিনিটের মতো মেবি ছিল। তো এটা আসলে একটা সমস্যার কারণে ওইটুকু রেকর্ড করতে পারলাম, ঠিক আছে? তো ওইটুকু দিয়ে দিয়েছি ইউটিউবে এবং পর্ব থেকে শুরু হবে। আমি দুইটা ভিডিও কিন্তু একসাথে রেকর্ড করছি, এই যে পর্ব 5 এবং 6 একসাথে রেকর্ড করতেছি। কিন্তু ওটার মধ্যে একটু সমস্যার কারণে ওটা আসলে ছোট হয়ে গেছে বা অল্পটুকু রেকর্ড করার কারণে কাটতে হয়েছে। যাই হোক, তবে আজকে পর্ব 6 নিয়ে আলোচনা করতেছি এবং আমি আগের পর্ব যেগুলো শেষ হয়েছিল, যে জায়গায় শেষ হয়েছিল ওইটা হচ্ছে তারা আসলে বিয়েতে খাইতে গিয়েছিল এবং মামা যে স্বর্ণ একটা মাপযোগের একটা ব্যাপার বা মাপার একটা ব্যাপার স্যাপার ওইটা নিয়ে আসলে কথাবার্তা বলতেছিলেন শম্ভুনাথ বাবুর সাথে। পরবর্তী আমরা দেখতেছি যে বলতেছে অনুপম বলতেছে, সেজন্যই বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন ওই গয়না মাপার জন্য। ওদের বাড়ির শেখরা আছে, তার মানে হচ্ছে মেবি ওরা আসলে খুব বড় লোক, বাড়ির শেখরা থাকে। এটা হয়তো বা বোঝাচ্ছে, এটা নাও হতে পারে। আমি নিজে থেকে এটা বলতেছি যে সেজন্যই বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন ওই গহনা মাপার জন্য। ঠিক আছে। পাশের ঘরে গিয়ে দেখলাম মামা এক তক্তপোষে এবং শেখরা তাহার দাড়িপাল্লা কোষ্ঠীপাথর প্রভৃতি লইয়া মেঝে বসিয়া আছে। বলতেছে যে মামা এক পাশে এবং শেখরা তাহার দাড়িপাল্লি লিয়া কোষ্ঠ পাথর, ওইটা দিয়ে আসলে স্বর্ণ গহনা মাপে, ওই যে পাথরটা কথা বলতে হচ্ছে কোষ্ঠী পাথর প্রবৃত্তি লইয়া মেঝে বসিয়া আছে, স্বর্ণ মাপার একটা প্রস্তুতি নিচ্ছেন তারা। একটা অনুপম গিয়ে দেখলো আর কি। অনুপমকে ডাইকা নিয়েছেন কে? শম্ভুনাথ বাবু, শম্ভুনাথ সেন, তো কল্যাণীর বাবা। তো ডাকে নিয়েছে এবং সে আসলে কিছু জানতো না এসবে, তো সে দেখতেছে আর কি। শম্ভুনাথ বাবু আমাকে বললেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখবেন, ইহাতে তুমি কি বলো? খুব একটা ক্রিটিক্যাল একটা পরিবেশ তৈরি হয়েছে। আপনি দেখলেন যে কি বলতেছে এখানে, যে যখন ওই অনুপমকে, যে তার শ্বশুর হবু শ্বশুর মশাই ডাইকা নিলেন এবং অনুপমকে বলতেছে যে তোমার মামা তোমাদের বিয়ের আগেই কন্যার সমস্ত গহনা মেপে দেখতে চান যে আসলে আমরা কন্যাকে সমস্ত গহনা ঠিকঠাক দিয়েছি কিনা, এরকম ব্যাপারটা আর কি। ঠিক আছে। তো এখন অনুপম কি বলবে? অনুপম তো আসলে একটা আত্মমর্যাদা নেই, আমরা দেখেছি তার মধ্যে কোনো আত্মবিশ্বাস পর্যন্ত নেই, তার মধ্যে কোনো প্রতিবাদের একটা যে শক্তি, ওইটা পর্যন্ত নেই তার, কিছু নাই। এবং সে তার মামা তার মায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, যদিও তারা ভুল কথা বলে বা ভুল কাজ করে। এখন সে কি বলবে? তাকে আসলে বারবার জিজ্ঞেস করতেছে সোমনাথ বাবু যে তুমি কি বলো এই সম্পর্কে, বা তোমার মত কি এটা সম্পর্কে। ঠিক আছে। এখন দেখবো যে অনুপম কি বলে। আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রহিলাম। দেখেন, এটা বিয়ের জামাই, তাকে একটা প্রশ্ন করা হয়েছে যে তুমি এসব মাসতে কি বলো। এখন সে আসলে যে ও আসলে কর্নে এরকম একটা ব্যাপার, যে ও নিজে থেকে মাথা হেড করে রাখতেছে। হ্যাঁ, অনুপম দেখতে পারতেছেন কি পরিমাণ আহ, মানে নিজ মন মানসিকতার মানুষ ওই অনুপমদের বাবা। এবং ওই এরকম হওয়ার কারণে হয়তো বা অনুপম ও এরকম হয়েছে যে অনুপম আমাদের খুব মিনিমাম একটা শিক্ষা দিতে পারে নাই ঠিকঠাক, যে কোনো কিছু একটা প্রতিবাদ করা কিংবা কোনো কিছু নিয়ে কথা বলা বা এরকম একটা ব্যাপার। ঠিক আছে, যে অনুপমকে কোনো কিছু শিক্ষা দিতে পারে না ঠিক করে। ওনাকে একটা প্রশ্ন করছে, বা ওর নিজের বিয়ে সম্পর্কে ওর নিজের একটা মতামত নেই এখানে, আপনি দেখতে পারতেছেন। কিন্তু ওর বয়স 27, 27। ঠিক আছে। মামা বললেন, ও আবার কি বলবে? আমি যা বলিব তাই হইবে। এখন মামা একটা করতেছে, একটা কি বলে জোর দেখাচ্ছে যে হ্যাঁ এ কি বলবে, যখন ওনাদের সামনে তো জিজ্ঞেস করছে অনুপমকে, তো অনুপম কিছু বলতেছেন না, মাথা হেড করে রাখছে। তখন মা বলতেছে ও কি বলবে, আমি যা বলবো তাই হবে। ওই যে আগের মতো একটা ব্যাপার, যে কর্তাগিরি দেখানো, তো ওইটাই হয়েছে আবার এখানে। সোমনাথ বাবু আমার দিকে তাকিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। সৌমনবাবু আবার জিজ্ঞেস করতেছে ওকে যে উনি যা বলতেছে তাই কি ঠিক? সেই কথাই তবে ঠিক, উনি যা বলিবেন তাই কি হবে, এর সম্বন্ধে তোমার কিছু বলিবার নাই। সৌমনবাবু আবার অনুপমকে জিজ্ঞেস করতেছেন। সৌমনবাবু যেহেতু অনুপমকে মেবি পছন্দ করছেন নিজের কন্যার জন্য, তো সৌমনবাবু চাইছিলেন যে অনুপম কিছু বলুক, বা অনুপম একটা প্রতিবাদের একটা কণ্ঠস্বর তুলুক এটা নিয়ে, বা অন্তত বলুক যে না আমি এটার পক্ষে নাই, আমার বিয়ে আমি এটা চাই না, এরকম ব্যবসা। আবার যৌতুক নিয়েছে এবং ওই যে যৌতুকের যে স্বর্ণ গহনা কিংবা যে পরিমাণটা, ওইটা আবার মাইপা নিতে চায় তারা বিয়ের আগে।
কী পরিমাণ এবং চিন্তা করেন যে বিয়ের পরে ওই কল্যাণী তাদের বাড়িতে গিয়ে কতটুকু ভালো থাকতো বা খুশি থাকতো বা শান্তিতে থাকতো বা শান্তিতে থাকতে দিত ওই অনুপমের মামা। তো ওইটা নিয়ে সম্পূর্ণভাবে হয়তো বা মানে সন্দেহ ছিল তার। ওইটা থেকে আসলে বিয়েটা ভাঙে, আপনি কেউ দেখতে পাবেন গল্পে। আমি একটু নাড়ার ইঙ্গিত জানাইলাম, এসব আমার মাথায় সম্পূর্ণ এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। মানে সে আবার একটা মাথা নাড়িয়া জানাইলো যে এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার, মানে এসব বিষয়ে তার কোনো নাক গলানোর অধিকার নেই। মেবি এটাই বোঝাচ্ছে যে এসব বিষয়ে তার কথা বলার কোনো রাইট নেই, এসব বিষয়ে তার মানে কথা বলা উচিত না, এরকম একটা ব্যাপার। মানে কোনো ইয়ারই না, তালেরই না, মানে কোনো দিকেই নাই ও আসলে অনুপম। কিন্তু বিয়ে করতে চলে আসছে জামাই, মানে ও আসলে নিরপেক্ষ। মানে আমাদের দেশে আছে না যে একদিকে একদল আরেকদিকে একদল, দুই পাল্লা ভারী, মাঝখানে কিছু জনগণ থাকে, ওরা আসলে চাপা পড়ে যায়। ওই অনুপম ওই রকমের আসলে। বাট মানে আপনি ঘটনাটা চিন্তা করেন যে আমাদের দেশে কী হয়, দুইটা রাজনৈতিক দল দুই পাশে থাকে, হ্যাঁ, দুটো রাজনৈতিক দুই পাশে থাকে, দুই পাশে মানে ঠুকা, মানে এরা কী বলে, মানে সংঘর্ষ বলে না, সংঘর্ষ বলে, তো সংঘর্ষ হয়। বাট যারা নিরপেক্ষ থাকে তারা আসলে মাঝখানে মারাটা খায়, ঠিক আছে, মানে মানে আঞ্চলিক ভাষায় বললাম, মানে মাঝখান থেকে হয়, মানে জিনিসটা তাদের তাদের ক্ষতি হয়। দুই পক্ষের যে মারামারি করতেছে তাদের কিছু হয় না। এবং এইখানেও ঠিক এইটাই, অনুপমের মা একদিক থেকে এবং সৌমনাথ বাবু একদিক থেকে, কিন্তু অনুপম মাঝখানে অনুপমের ক্ষতি হচ্ছে। ওদের ওই যে মানে অনুপমের মামার কিছু হচ্ছে না, সুমন বাবুর কিছু হচ্ছে না, মাঝখান থেকে অনুপমের যা ক্ষতি হওয়ার হচ্ছে, এরকম একটা ব্যাপার। কেউ মাইন্ড করিয়েন না, মানে আমি রাজনৈতিক দল নিয়ে কোনো কিছু বলতেছি না, নাম মেনশন করেই নাই। থ্যাংক ইউ। তো যেটা বললাম যে আবার আচ্ছা কী হয়েছে, আচ্ছা তবে তবে বসো। এবার শম্ভুনাথ বাবু বলতেছে এতক্ষণ পরে, যখন অনুপমকে জিজ্ঞেস করা শেষ হলো যে তোমার কিছু রাইট আছে কিনা বা তোমার কিছু বলার আছে কিনা, তখন সে বললো না ঠিক আছে আমার অনধিকারী জায়গায়। তখন শম্ভুনাথ বাবু বললো যে আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গয়না খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বললেন, অনুপম এখানে কি করিবে? ও সবাই গিয়ে বসুক। মামা এখন বলতেছে যে অনুপম এখানে কি করিবে, সে সবাই গিয়ে বসুক, মানে ওকে তাড়িয়ে দিতে চাচ্ছে আর কি। কারণ এখানে থাকলে মামারও একটু চক্ষু লজ্জা লাগবে যে মানে ব্যাপারটা বুঝিনি তো। সমুন্নতও বললেন না সবাই না, এখানেই বসতে হবে। মানে সমু বাবা একটু যে কড়া ভাষায় কথা বলে, না সবাই না, এখানেই বসতে হবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছার বাঁধা গহনা আনিয়া তপ্ত পোষের উপর তপ্ত পোষের মেবি ওদের খাট বা পালং এরকম কোনো কিছু বোঝাচ্ছে। তপ্ত পোষ বলতে আমি বুঝি না, যাই হোক আমি মানে মনে নাই। তপ্ত পোষের খাটের কথা বলতে হয়েছে মেবি, তপ্ত পোষের যে অতটা থাকবে না। আচ্ছা ওই যে কোষ্ঠী পাথর বলা হয়েছিলাম না, ওই যে শেখরা কোষ্ঠী পাথর নিয়ে ওই যে মানে করতেছে, কোষ্ঠী পাথর যে পাথর ঘষে স্বর্ণের খাঁটিত্ব পরীক্ষা করা হয়, মানে স্বর্ণ যে কতটুকু খাঁটি বা একটা আছে না যে স্বর্ণ পরিমাপ করার জন্য 21 ক্যারেট, 24 ক্যারেট, আবার কি বলে 27 ক্যারেট, মানে 27 ক্যারেট, মানে ক্যারেট হিসাব করে ওই যে মানে মানে এই স্বর্ণের মধ্যে কতটুকু স্বর্ণের পরিমাণ, এটা নিয়ে আর কি একটা করা হয়। তো ওইটা দিয়ে আসলে কোষ্ঠী পাথর দিয়ে আগে মানে পরিমাণ করা হইতো, হ্যাঁ। আচ্ছা আর একটা হচ্ছে যাই হোক, ওটা আমি ওদের খাট, যাই হোক ওটার কোনো মানে দরকার নাই এই জায়গায়, যদিও মানে তক্ত পোষের উপর মেলিয়া ধরিলেন, মানে এই স্বর্ণের যে মানে মানে কুণ্ডলিটা, মানে একটা মধ্যে গামছার মতো একটা, হ্যাঁ গামছায় বাঁধা, মানে বেঁধে নিয়ে আসলেন স্বর্ণগুলোকে। সমস্ত তাহার পিতা মহিদের আমলের গহেনা, মানে সমস্ত তাদের পূর্বপুরুষদের, হ্যাঁ তাদের না, মানে তারা আসলে তো এখন কিনতে পারে না, কারণ তারা আগে পূর্বে বড়লোক ছিল, এখন আর তারা বড়লোক নেই, ওইরকম একটা। তো ওই সমস্ত যা গহনা তার পূর্বপুরুষদের, মানে পূর্বপুরুষদের ওদের তার বাবা পাইছে, তার বাবা থেকে সে পাইছে, এরকম ব্যাপার। হ্যাঁ, ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, হাল প্যাশনের সূক্ষ্ম কাজ। মানে আগে তো ছিল যে স্বর্ণ ওরকম মানে সূক্ষ্ম তীক্ষ্ণ, মানে করতে পারতো না, ডিজাইন করতে পারতো না। এখন খুব তীক্ষ্ণ সূক্ষ্ম ডিজাইন করা হয়। বাট ওই সময় মোটামুটি যেভাবে পারে এটা গহনা তৈরি করা হতো, বা খুব সুন্দর না এরকমও, হ্যাঁ। বাট স্বর্ণ, মেন কথা হচ্ছে যে স্বর্ণ কিনা তেমন মোটা তেমনই ভারী, যেমন মোটা তেমনই ভারী, মানে স্বর্ণর পরিমাণটা বোঝাচ্ছে। সেকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল,
এই আর কি, দেখিব কি, ইহাতে খাদ নেই। এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না, মানে এমন সোনা এখন আর ব্যবহারই হয় না, অনেক পুরনো আর কি সোনাটা। তো এ বলিয়া যে মকর মুখা মোটা একখানা বলায় একটু চাপ দিয়া দেখাইলেও বাকিয়া যায়। মামা তখনই নোট বইয়ের গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন, পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। হিসাব করিয়া দেখিলেন, গহনা যে পরিমাণ দেওয়ার কথা ওগুলোই সংখ্যায় দরে ও ভরে তার অনেক বেশি। মানে বললেন, যেসব শেখরা বললেন যে এসব স্বর্ণ আসলে এখন আর ব্যবহারই হয় না, এগুলো অনেক আগের, এখানে নকল আসার কোনো প্রশ্ন নাই, বা পরিমাণে আচ্ছা পরিমাণের কথা বলেন, নকল আসার প্রথমে প্রশ্ন নাই, যদি এটা দিয়ে আসলে এটা প্রমাণ পায়। দ্বিতীয়ত হচ্ছে যে মানে সব কিছু পরিমাণ করিয়া দেখার পর দেখলো যে যা দেওয়ার কথা ছিল পরিমাণ তার থেকে ঢের বেশি, মানে অনেক বেশি আর কি দিয়েছে তার বাবা। কারণ মানে সোমনাথ সেন আপনি প্রথমেই দেখবেন যে বলতেছে উত্তম পুরুষ, হ্যাঁ সুপুরুষ, আচ্ছা সুপুরুষ বলেছে, মানে একজন চমৎকার একজন একটা ব্যক্তি আর কি, এবং খুব আত্মসম্মান সম্পূর্ণ একটা ব্যক্তি, এবং তার নিজের মেয়ের বিয়েতে যা কথা ছিল গহনা তা দিবেন না, এরকম তো হতে পারে না, তাই না? তো খুব মানে যা দেওয়ার কথা ছিল তার থেকে বেশি দিয়েছেন উনি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গহনাগুলির মধ্যে একজোড়া ইয়ারিং ছিল, মানে ইয়ারিং বলতে কানের দুল, ঠিক আছে, ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেইটে শেখরার হাতে দিয়ে বললেন, এবার শম্ভুনাথ দিলেন তাকে যে এটা একটা ইয়ারিং ছিল, ওই ইয়ারিংটা ওই শেখরার হাতে দিয়ে বললেন, এটা একবার পরখ করে দেখো তো। পরখ মানে দেখে, পরখ মানে বলতে হচ্ছে যে মানে ভালো করে দেখে আর কি, পরখ করিয়া দেখো তো। দেখো, শেখরা কহিল, ইহা বিলেতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। এখন একটা জায়গাটা ঝামেলা আছে, আপনি দেখেন যে এই যে সরি, আচ্ছা, তো কি হইল যে সব স্বর্ণগহনা মাপার পরে ওই ইয়াদের মানে যে কল্যাণীর যে গায়ের গহন মানে স্বর্ণ গহনা খুলে আনলো, ওগুলা পরক্ষরে বা মেপে দেখার পর দেখলো যে যা দেওয়ার কথা ছিল তার থেকে ঢের বেশি, মানে খুব বেশি পরিমাণেই ছিল। এখন একটা ইয়ারিং ওই জায়গায় পেয়েছিল, ইয়ারিং মানে হচ্ছে কানের দুল, হ্যাঁ ইয়ারিং কানের দুল, আমার ভুলও হতে পারে মানে ব্যাপারগুলো, মানে ইয়ারিং কানের দুল, আচ্ছা হ্যাঁ কানের দুলি। তো ওইটা যখন মাপতে দিল, বলতেছে যে এটা বিলেতি মাল, আচ্ছা বিলেতি মাল, ইহাতে স্বর্ণের ভাগ কমই আছে, মানে এতে সোনার ভাগ সামান্যই আছে। এখন ঝামেলাটা কী হয়েছে, এতক্ষণ তো দেখলাম যে তাদের দেশি স্বর্ণ খুব অনেক আগে, প্রাচীন, মোটা খাজ, মানে খুব ভারী খাঁটি স্বর্ণ। এখন একটা ইয়ারিং কোত্থেকে আসলো? আচ্ছা আসতেছি, এই জায়গায় এখন আসবে। কি শম্ভুবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বললেন, এটা আপনারাই রাখিয়া দিন। কেন বললো এটা? মানে ওই যে ইয়ারিংটা ওই মামার হাতে দিয়ে বললো, এটা আপনারা রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়ারিং দিয়ে এই কন্যাকে তারা আশীর্বাদ করেছিলেন। দেখেন মানে কোন জায়গায় চলে আসছে গল্পটা। যারা স্বর্ণ কম দেওয়ার জন্য, মানে কম দিতে পারে এটা চিন্তা করে তাদের সঙ্গে করে একটা নিয়ে আসে, শেকরা নিয়ে আসছে পরিমাণ করার জন্য, তাদের স্বর্ণ খাটে কিনা, পরিমাণ কম দিচ্ছে কিনা, এসব দেখার জন্য। পরবর্তীতে দেখা গেল যে তারা মেয়েকে আশীর্বাদ করার জন্য যে ইয়ারিংটা দিয়েছিল ওটা বিলাতি, মানে ওটাতে স্বর্ণের পরিমাণ কম বা কম দামি। এবং সোমনাথবাবু ওদেরকে একটু অপমান করে দিলেন যে ওটা ওনাদের হাতে দিয়ে বললেন এটা আপনারই রাখিয়ে দিন। এবং মামা এটা হাতে নিয়ে দেখলেন এটাই ওনারা আসলে ওই কন্যাকে আশীর্বাদের দিন দিয়েছিলেন। কি সুন্দর মিলে গেল, তাই না জিনিসটা একেবারে, মানে এরপরে দেখতেছি মামার মুখ লাল হয়ে উঠিল, মানে লজ্জা পাইলে আসে না যে লাল হয়ে উঠলে, তো ওই জায়গায় তো লজ্জা পাওয়াটা মানে পরিবেশ তৈরি হয়েছেই, যে তারা আসলে মাপলো এবং তাদেরটাই মানে ওদেরটা ঠিক আছে বা তাদেরটাই ঠিক নেই, এরকম একটা ব্যাপার। যে এরকম হইলো যে ওই যে ওইটার সাথে মিলতে পারে যে একটা কাউকে উপদেশ দিলেন, বাট ওই উপদেশটা আপনি নিজেই মানলেন না, এরকম যে কাউকে বললেন যে ভাই সিগারেট খাও না, বাট আপনি নিজে আসলে সিগারেট খাইতে খেতে ওনাকে বলতেছেন যে ভাই সিগারেট খাওয়ার দরকার নেই, ভাই সিগারেট ভালো না। এটা কী হইল, মানে ওনাকে আপনি বললেন যে সিগারেট খাও না, বাট আপনি সিগারেট খাইতে খাইতে উপদেশটা দিতেছেন, মানে বিষয়টা এমন হয়ে গেল এই জায়গায়, ঠিক আছে। দরিদ্র তাহাকে ঠকাইতে আচ্ছা দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন, এবং তাহার উপরেও কিছু উপরই পাওনা জুটিল। অন্তত মুখ ভার করিলেন, অনুপম যাও তুমি সবাই গিয়ে বসোগে। মানে অনুপমকে বলেন, মানে মনে হয় খুব মানে কষ্ট পাইলেন মানে মামা বা
একটু ইয়া করলেন আর কি, এবং অত্যন্ত মুখ ভার করে বললেন, অনুপম যাও তুমি সবাই গিয়ে বসো গে। সুমনবাবু বলবেন, না এখন সবাই বসিতে হইবে না, চলুন আপনাদের খাওয়াইয়ে দেই। মানে এই যে একটা মজার একটা ঘটনা ঘটে, খুব মজার, মানে এই জিনিসটা এই গল্পের মধ্যে সবচেয়ে মজার জায়গা ছিল আমার জন্য এইটা। তো আমি কি মজা ছিল আপনাকে আসতে পারছি, মানে এই জায়গায় হবে। এখন মানে ওই সব এগেছে থেকে সব যায় জামালা শেষ, মাপামাপির কাজ শেষ, এখন হবে কি বিয়ে। তো এখন ওই অনুপমের মা বলতেছে, অনুপম যাও তুমি সবাই গিয়ে বসো। এখন সুমনা বলতেছে, না সবাই গিয়ে বসতে হবে না, চলুন আপনাদেরকে খাওয়াইয়া দিই। মা বললেন, সে কি কথা, লগ্ন? মানে হিন্দু ধর্মের একটা ইয়ে আছে যে মানে বিয়ের একটা রীতি যে লগ্ন, মানে লগ্নটা মেবি টাইমের কথা, যে এই টাইমের মধ্যে বিয়েটা হয়ে যাবে, এই টাইমের বেশি হতে পারবে না, মানে এরকম একটা ব্যাপার। তো একটা সময়, ওই সময়টা মেনটেন করতে হবে। তো তো বলতেছে যে সে কি কথা, মানে খাওয়া দাওয়ার কথা বলাতে, যে সে কি কথা লগ্ন। সোমনবাবু বললেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন, মানে সেজন্য কিছু ভাববেন না, এখন উঠুন। শম্ভুনাথবাবু বললেন, লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মানে ওই অনুভব বলতেছে যে লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মানে তার মধ্যে একটা জোর আছে, অন্যরকম একটা শক্তি আছে বলিয়া মনে হইল। মামাকে উঠাতে হইল। বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, মানে আয়োজনের কোনো অভাব ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত আয়োজনের আড়ম্বর বলতে বোঝায় জাঁক জমক, বা একটা একটা আছে না যে মানে খুব চমৎকার দেখতে, এরকম এটা বলতেছে। আয়োজনের আড়ম্বর ছিল না, কোনো বিলাসিতা ছিল না, কিন্তু রান্না ভালো, কিন্তু রান্নাগুলো খুব ভালো ছিল। সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেই তৃপ্ত হইল। মানে সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সকলে তৃপ্ত হইল, বা সকলে মজা পেল এই খানা দানা করে। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে সোমনাথ আমাকে খাইতে বলিলেন। এখন বরযাত্রীদের খাওয়া শেষ, এখন সোমনাথবাবু ওই অনুপমকে খাইতে বলল। এবং মেবি আমি যতটুকু জানি যে হিন্দু ধর্মের যে বিয়ের রীতি, ওইটার আগে মানে বরকে খাইতে নেই, বিয়ের আগে বরকে খাইতে নেই মনে হয়। হ্যাঁ, আমি যেটা বললাম, মানে জানলাম বলতে মানে আমি মেবি এগুলো জেনেছিলাম, আসলে আমার শিওর মনে নেই। মা বলেন, সেই কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া, এটাই মানে ওইটাই যে সোমনবাবু ওই অনুপমকে খাইতে বললো। এবং মামা বললেন যে সে কি কথা, বিয়ের আগে বর খাইবে কেমন করিয়া। এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? মানে ওই মামার সব কথা উপেক্ষা করিয়া, মানে মামার কথা কোনো দাম দিলেন না সুমনবাবু, এবং বললেন অনুপমকে বলেন যে তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? কি মূর্তি মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। মানে মামার বিরুদ্ধে চলা অনুপম পারে না, তাকে আসলে হয় না, তাই ছোটোবেলা থেকে এমন। ঠিক আছে, ওই যে বলেছেন যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, মানে সে আসলে আদরে বড় হয়েছে, তাকে আসলে কোলে করে মানুষ করা হয়েছে, এখনও সে তার মায়ের কোলে থাকে, এরকম একটা ব্যাপার আর কি, বা মামার আদরে থাকে, এরকম একটা ব্যাপার। তো তুমি আচ্ছা, আমি আহারে বসিতে পারলাম না, মানে ওই মামার কথা মানতে গিয়ে আসলে আহারে বসতে পারলো না। তখন স্বর্ণবাবু আমাকে বললেন, আপনার দিককে অনেক কষ্ট দিয়েছি। আপনার দিককে বলতে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আমরা ধনী নই। কে বলতেছে? সৌমনাথবাবু বলতেছে, তাদেরকে খাইয়েটাই দিছে, মানে বিয়ের আগে, মানে আগে তো প্রথমে তো বিয়ে হয়, তারপরে আসলে খাওয়া দাওয়া হয় সাধারণত বিয়েতে, বাট ওদেরকে আগে ভরপুর খাইয়ে দিছে। এবং অনুপমকেও খাওয়াতে চাইছিল, বাট পারে নাই। তো লাস্টে বললো যে যখন সোমনাথবাবু বললেন যে আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। হ্যাঁ, এই যে মজাটা যে এখানে আসবে, আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না, এখন তবে মানে একটা কথা, এটা মানে বাদ দিয়ে গেলো যে এখন তবে মানে কী হইলো তারপরে। মা বলেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি, মানে এখন বিয়ে শুরু হবে, মানে খাওয়া দাওয়া শেষ, এখন বিয়ে শুরু। বাট বিয়ে হবে না, মানে কল্যাণীর বাবা বিয়েটা দেন নাই এই জায়গায়। সোমনাথবাবু বললেন, তবে আপনাদের গাড়ি বলিয়ে দেই। মানে যখন অনুভবের মা বললো যে তো সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি, মানে মা বললো যে হ্যাঁ চলুন, প্রস্তুত আছি, আমরা বিয়ে শুরু করি। সোমনাথবাবু বলতেছেন যে তবে আপনাদের গাড়ি বলিয়ে দিই। মানে এই ব্যাপারটা খুব, মানে আমার কাছে খুব ভালো লাগছে, মানে ব্যাপারটা এই পুরো গল্পের মধ্যে এই জায়গাটা খুব খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, মানে খুব বেশি সুন্দর হয়েছে জায়গা।
মানে ওনারা আসলে বিয়ের জন্য প্রস্তুত, খায়া দেয় শেষ, হ্যাঁ মানে খানা পিনা শেষ। এবং ওই জায়গায় আসলে খানা পিনার একটা মানে ইয়ে ছিল কি, মানে ওনাদেরকে যদি খাইয়ে মানে মানে না খাইয়ে বাড়ি বিদায় করে দিতেন, প্রথমত হয়তো কি যে খানা দানা অপচয় হইতো বা নষ্ট হইতো প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে এটা একটা মানে বদনামের মতো যে না খাইয়ে ওদেরকে বিদায় করে দিছে এরকম ব্যাপার, বা ওদেরকে খাইয়ে বিয়ে না দিয়ে বিদায় করে দিছে, এরকম একটা একটা ব্যাপার স্যাপার আছে না, একটা ভাব আছে যে ওদেরকে খাইয়েছে প্রথমে, তারপরে মানে বিয়ে না দিয়ে ওদেরকে বিদায় করে দিছে বা ভাগিয়ে দিছে। এটা ঠিক আছে, এটা সুন্দর, এবং এই যে সুন্দর কাজটাই করলো এই শম্ভুনাথ সেন। ঠিক আছে, ব্যাপারটা খুব মানে একে জমে গেছে এই জায়গায় পুরো। এবং শম্ভুনাথ বলতেছেন যে তবে আপনাদের গাড়ি বলিয়ে দিই। মামা আশ্চর্য হয়ে বললেন, ঠাট্টা করছেন নাকি? মানে এখন বিষয়টা বলাতে মামা আশ্চর্য হয়ে বললেন, ঠাট্টা করছেন নাকি? সোমনাথ কহিলেন, ঠাট্টা তো আপনারাই করিয়া সারিয়াছেন, মানে ঠাট্টা তো আপনারাই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মানে সোমনাথ ভাই বুঝে গেছেন যে এই সম্পর্কটা যখন হবে বা এই বিয়েটা যখন হবে, তার মেয়ে কোনোদিনও সুখী হতে পারবে না। যে জায়গায় তার মানে ওই জায়গায় আসলে মানে বিয়েটা ওই অনুপমের সাথে দিচ্ছেন না, বিয়েটা দিচ্ছেন ওই যে মামার সাথে আর ওর মার সাথে বা ওর পরিবারের সাথে, ওই অনুপমের সাথে বিয়েটা দিচ্ছেন না। অনুপম কি বলে যে ইয়ার মামা, সরি, সমুর আছেন, এটা বুঝে গিয়েছিলেন যে তার মেয়ে কোনোদিনও শান্তি পাবে না, বা কোনোদিনও তার তিনি সুখী মানে তার মেয়ে সুখী হতে পারবে না কোনোদিনও, তাকে সারাদিন কষ্টে থাকতে হবে, মানে সারা জীবন কষ্টে থাকতে হবে, এটা বুঝছেন। এবং এটা বুঝে তিনি আসলে বিয়েটা ভেঙে দেন। ঠিক আছে, এই জায়গায়। এবং এটাই তো হতো সাধারণত, তাই না? যে যে জায়গায় দেখলেন যে অনুপমের কোনো মত নাই, অনুপমের মত প্রকাশের কোনো স্বাধীনতা নাই, তার একটা কথা বলার একটা যোগ্যতা নাই, সেই জায়গায় আসলে বিয়ে দিয়ে তিনি কী করতেন? এবং আর ওই যে মামা, ওর মামা যে ব্যবহার বা আচার আচরণ বা চিন্তা ভাবনা, সব কিছু নিচ, খুবই নিচ। তো ওই জায়গায় আসলে তিনি তার মেয়ের বিয়ে দিতে পারতেন না সাধারণত। ঠিক আছে, এটাই হয়েছে এই জায়গায়। সৌমনাথবাবু বলিলেন যে ঠাট্টা তো আপনারই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা দু চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রইলেন। মামা দু চোখ এইভাবে বড় করে দেখে অবাক হইয়া গেলেন যে এত সাবাস কীভাবে পায়, এত সাহস কোথা থেকে আসে এদের মনে? ওদের তো গরিব, আমার থেকে কত গরিব। ঠিক আছে, আগে তো বলেছি যে ওই যখন ওই সোমনাথবাবু অনুপমের বাড়িতে অনুপমকে দেখতে গেলেন, তখন তো মামা খালি ওদের জয়গানই গাচ্ছিল যে তাদের কত সম্মান, তাদের কত সম্পত্তি, অর্থ, এসব ব্যাপার। বাট সোমনাথ সেনদের ওদের ওইসব কিছু নেই। তারপর তাদের কি সাহস, মনে কি বল, তীব্র একটা জেদ ওদের ভিতর, ওইটা দেখে আসলে অবাক হয়ে গেলেন এই অনুপমের মামা। সোমনাথ কহিলেন, আমার কন্যার গয়না আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। মানে সোমনাথ বাবু বলিলেন যে আমার মেয়ের গয়না, আমার মেয়ের, সোমনাথ বাবু তার কেউ নেই এই মেয়ে ছাড়া, প্রথমে গল্পের প্রথমে বলে দিয়েছে ওনার একমাত্র মেয়ে, ওই একমাত্র মেয়ের গয়না সোমনাথ বাবু চুরি করবেন, এই কথা যারা চিন্তা করে তাদের হাতে উনি মেয়ে তুলে দিতে পারেন না। ঠিক আছে, এটাই বলতেছে। আমাকে একটা কথা বলাও তিনি আবশ্যক বোধ করেন না। মানে অনুপমকে ওই জায়গায় কিচ্ছু বলেন নাই, শুধু মামার সাথে কথা বললেন বিয়ে ভেঙে দেওয়ার কথাটা। অনুপমকে একটা কথা বলেন নাই যে বাবা, এরকম কিছুই বলেন নাই। কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেউই নই, মানে কে হই নই, মানে প্রমাণ হয়ে গেছে অনুপম কেউ নয়। অনুপম আসলে জাস্ট একটা খেলার গুটি, জাস্ট খেলতেছে ওকে নিয়ে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এই জায়গায় তারপরে যা হইলো আমি বলিতে ইচ্ছা করি না, মানে তারপর যা হইলো সে আসলে বলতে চায় না বা বলতে ইচ্ছা করে না ওর। জাড়লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রীর দল যজ্ঞের পালা সারিয়া বাইর হইয়া গেল। মানে আর কিছু পারুক না পারুক, বাংলাদেশের মানুষের মতোই আর কি ব্যবহারটা, যে কিছু না পারুক ওই যে ঘরবাড়ি ভাঙাচুরা এসব ঠিকই পারে, ঘরবাড়ি থেকে জ্বালিয়ে দেওয়া, মানুষের উপর মানে ধরেন কুকুরের মতো কুকুর না, সরি, কুত্তার মতো 20-50 জন মিলে একজনের উপর মারধর করা, ওই ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, ঘরবাড়ি ভেঙে ফেলা, লুটপাট, মানে এসব মব সৃষ্টি করা, এসব বাংলাদেশের মানুষ এবং বাঙালিরা খুব ভালো পারে। ঠিক আছে, এই জায়গাও ঠিক এইটাই, মানে এটা পূর্বপুরুষের একটা ধারাবাহিক ঐতিহ্যর মতে বলতে পারেন, যে মানে পূর্বপুরুষ থেকে আমরা পেয়েছি, আমরা এটা আসলে মানে ভুলি নাই, আমরা আসলে সংস্কৃতি ভুলি না, আমাদের ঐতিহ্য ভুলতে পারি না, কারণ আমরা বাঙালি। আমরা আসলে ভুলি না, কোনগুলো ভুলে যাই যেগুলো আসলে ভালো, মানে যেগুলো আসলে থাকা দরকার ছিল ওগুলো ভুলে যাই, কারণ ওগুলো ভালো দিয়ে আমরা কী করবো? বিতর্কর জন্য প্রয়োজন আসলে খারাপ জিনিস করা, কারণ আমাদের দরকার হচ্ছে অন্য দেশে যে মানুষজন বা অন্য জাতি যারা রয়েছে তাদের সামনে আমাদেরকে উপস্থাপন করা। এবার আমরা যদি ভালো হয়ে থাকি, আমাদেরকে তো ওরা আসলে মানে আমাদের নিয়ে কিছু হবে না, আমাদের নিয়ে নিউজ হবে না, আমাদের নিয়ে কিছুই হবে না। আমরা যখন খারাপ কিছু করব, যে ওরা আসলে চোর, যদি বলে যে বাংলাদেশি ম্যাক্সিমাম মানুষ চোর,
ওপস একটা নিউজ হবে অন্য দেশে যে বাংলাদেশের মানুষজন সবাই চোর, এরকম একটা ব্যবসা করা হবে, তখন একটা হাইপ তৈরি হবে, একটা মানে একটা হাইলাইট হবে খুব বেশি, এবং ভাইরাল হবে খুব তাড়াতাড়ি, এবং জানবে বাংলাদেশ মানুষ সম্পর্কে জানবে। এবং বাংলা যদি একটা ছোটো একটা নিউজ হয়, বাংলাদেশের মানুষ এত পার্সেন্ট শিক্ষিত, এত পার্সেন্ট, কিছুই হবে না, মানে বলবে যে হ্যাঁ ঠিক আছে ব্যাগদেশি তো আছে এরকম ব্যাপার স্যাপার, এরকম মানুষজন। যেটার জন্য মানে বিতর্কের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আপনাদের খারাপ চরিত্র বা খারাপ কথাবার্তা, খারাপ বিষয়বস্তুগুলা, ঠিক আছে, ওইটা এই জায়গায় আছে, আমাদের দেশে এখনও আছে। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে এটা কত সালে লিখছে, 1960-70 এরকম মনে হয় ভেবে লিখছিল, আমার ঠিক আমি জানি না, মানে এটা কত লিখছে সালটা দেওয়া নাই যদিও, তো সে সালটা আমি দেওয়া আছে, ওয়েট 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 আর সবুজপত্র পত্রিকা, আচ্ছা আচ্ছা ওয়েট, আচ্ছা 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 আচ্ছা, এটা আসলে সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে, এবং এটা আসলে তৃতীয় খণ্ডে এটা পরবর্তীতে রবীন্দ্র গল্পের সংকলন গল্প সপ্তক, ঠিক আছে, এবং এরপরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927 সালে এটা গল্প গুচ্ছের তৃতীয় খণ্ডে, মানে 3 নম্বর খণ্ডে প্রকাশিত হয় গল্পগুচ্ছে। তো যাই হোক, ওই যে ওই সময় প্রকাশিত, তো ওই সময় রবীন্দ্রনাথ এসব বলে গিয়েছেন, এবং বাস্তবের সাথে এখনও এগুলো পুরোপুরি সম্পর্কযুক্ত, মিলে যায়। এবং পরবর্তীতে বলা হয়েছে যে অনুপম বলতেছে যে তারপর যা হইল তা আমি বলতে ইচ্ছা করি না, বা তার মানে সে যা হইলো তা আসলে সে বলতে ইচ্ছা করে না, সব কিছু ভাঙিয়া চুরিয়া, একটা মানে বিয়ের যে বাড়ি করেছিল বা সাজিয়েছিল বিয়ে বাড়ি, ওগুলো ভেঙে চুরে, হ্যাঁ, জিনিসপত্র লণ্ডভণ্ড করে দক্ষ যজ্ঞের পালা সারিয়া তারা বাইর হইলেন এই বাড়ি থেকে, কারণ তাদেরকে বিয়ে দেয় না, মানে তারা একটা দাপট দেখালেন যে আমাদেরকে বিয়ে আমাদের সাথে বিয়ে দিলি না, মানে মানে কেন, ওয়াই, মানে তারা আসলে সব কিছু ভেঙে ফেলেছে, ওই জায়গায় সব তছনছ করে দিয়ে এসেছে তারা, এরকম একটা ব্যাপার। কারণ মানে তাদের সাথে কেন বিয়ে দেওয়া হয় নাই, ঠিক আছে, এটার জন্য তারা এটা করেছে। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি ও কনসার্ট একসাথে বাজিল না, একসঙ্গে, মানে ওই যে তারা আসলে যে ওই যে গান বাজনা ধুমধাম বাজিয়ে আসছিল, ওই বাড়ি ফেরার সময় ওটার বাজায় নাই, কারণ এখন আর বাজে কী করবে মানুষ, ওগুলো বাজায় কোন সময়, যখন আনন্দের সময় হয়, বাট ওটা তো আসলে আনন্দের সময় ছিল না, তারা যখন অপমানিত হয়ে বাড়ি ফিরতেছিল তখন তো তাদের মনের মধ্যে একটা অন্যরকম ব্যাপার ছিল, তো ওটা আর বাজায় নাই তখন, কারণ তারা আসলে মন কষ্টে ভুগতেছিল তখন, ঠিক আছে। আচ্ছা, অভ্রের ঝড়গুলো আকাশের তারার উপর আমাদের অকর্তব্যের বরাত দিয়া কোথাও যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। বাড়ির সকলে তো রাগী আগুন, এটা জানিয়া, মানে এটা এসব জেনে, মানে তাদের যে বিয়ে দেওয়া হয় নাই বা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এটা জেনে বাড়ির সকলে তো রাগী আগুন, কন্যার পিতার এত গুমট, মানে এত সাহস বা এত মানে নিজের মধ্যে এত তেজ, এটা বোঝাচ্ছে। কন্যার পিতার এত ঘুমট, কলি যে 4 পোয়া হইয়া আসিল, কলি যে 4 পোয়া হইয়া আসিল, সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয়ে যার মনে নাই, তার শাস্তির উপায় কি। বলতেছে যে এখানে কলি যে 4 পোয়া হইয়া আসলো, মানে এটা একটা যুগের কথা বলা হয়েছে, মেবি কলি যুগের কথা বলা হয়েছে। এবং দেখি সকলে এটা মানে তার ওই যে পাত্রের বাড়ির সবাই খুব রাগে আগুন হয়ে গেল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি। মানে কল্যাণীর বাবা তো প্রথম থেকেই মানে তার মধ্যে আসলে এত ভয় ডাউন নেই যে মেয়ের বিয়ে হবে না, মানে উনি তো একটা খুব খারাপ একটা যুগে বসবাস করতেছিলেন, খুব মানে নির্মম একটা যুগে, যদিও এখনকারটাও তেমন ভালো না, বা এখনকার যুগটাও তেমন কি মানে বলতেছি না যে ভালো, বাট ওই টাইমটাতে খুব একটা খারাপ একটা সময় যাচ্ছিল মেয়েদের জন্য, বিশেষ করে যে মেয়েদের খুব কম বয়সে বিয়ে দিয়ে দিতে হতো, তার বেশি হলে বিয়ে হতো না, বা 15-16 বছর 17 বছর পর্যন্ত হয়ে গেলে ওকে আসলে বুড়া বা বুড়ি ধরা হতো, ঠিক আছে, আমি জাস্ট আঞ্চলিক ভাষায় বললাম। তো ওই যে এই জায়গায় যেহেতু ওই যে কল্যাণীর বয়স 15, তারপর ওই যে মামা বলতেছিল যে 15 বছর বয়স এত বেশি, 15 বছর বয়স, তো এটা, এবং মেয়েদেরকে বিয়ে দিতে হলে তার বাবাদেরকে আসলে যৌতুক, বিভিন্ন টাকা পয়সা এসব দিতে হতো, এবং খুব নম্র স্বরে, যে যেমন দেখিয়েছে নম্র স্বরে কথা বলতে হতো, মেয়েদের বাবাদের কোনো ইচ্ছা, মেয়েদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন কোনো কিছু থাকতে ছিল না তখন, মানে কোনো কিছু থাকতে পারতো না, মানে সমাজটা এভাবেই তৈরি হয়েছিল তখন, বা এভাবেই মানুষজনরা চিন্তা করতো। তো আজকে ভিডিওটা এইটুকুই, আমার
ভিডিওটা এটুকু শেষ হয়েছে, এবং পরের পর্বটা অবশ্যই পেয়ে যাবেন, এবং এটুকু দেখার জন্য ধন্যবাদ। এবং পরের পর্ব আসলে শুরু হবে তার দুঃখের কাহিনী নিয়ে, অনুপমের, কারণ বিয়ে ভেঙে গিয়েছে। অনুপম তো খুব একটা সুখী নয় বা এখন খুব আনন্দে নেই, তাই না? ওর বিয়ে ভেঙে গিয়েছে, খুব অন্তত কষ্টের মধ্যে আছে সে। তো পরের পর্বটা অনুপমকে নিয়ে হবে। আর অনেক আরও মানে মেবি আরও 2-3টা পর্বের মতো লাগবে, বা 3টা মানে ভিডিওর মতো লাগবে। তো আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম।